আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অর্থ পাচারের শীর্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার, জানালো প্রেস উইং। দুদকের প্লট দুর্নীতি মামলা চার্জশিট অনুমোদন। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। চোখের পাতা নাড়িয়ে চিকিৎসকদের আশা দেখাচ্ছে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। দোষীদের শাস্তি দাবিতে আজও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ। বনানীতে সৃষ্ট তীব্র যানজটে নাকাল নগরবাসী। গার্মেন্টস কর্মী নিহতের জেরে সহকর্মীদের অবরোধ, প্রশাসনের আশ্বাসে 7 ঘন্টা পর প্রত্যাহার। অনেক দূর থেকে হেঁটে আসতেছে, গাড়ি নাই, রাস্তা অনেক যানজট। শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্ট করছে, যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ির কোনো পাত্তা নাই। আমাদের এই যে ভোগান্তি। নির্বাচনের সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি। ডিসেম্বরে নির্বাচনের ডেডলাইন মিস করতে চায় না কমিশন। প্রক্সি ভোটের সুযোগ পাবেন প্রবাসীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ, বললেন ডক্টর আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমেই সম্ভব সংবিধান সংশোধন। গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদের সাথে কাজ করবে, আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। এটা সম্ভব যদি ঐকমত্য হয়। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে শিগগিরই আইন করা হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শেখ হাসিনা ও তার পরিবার টাকা পাচারের শীর্ষে, বলেন পাচারকৃত অর্থ ফেরাতে 11 সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে 1.5 ঘণ্টাব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠক। আলোচনা হয় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং এ সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে। বৈঠকে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, গভর্নর, বিএফআইইউ প্রধান এবং এসিসি চেয়ারম্যান। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরাতে 1 সপ্তাহের মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। ল ফার্মের সঙ্গে চুক্তিতে সহায়তা করবে নতুন অধ্যাদেশ। এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। শফিকুল আলম জানান, উচ্চশিক্ষার নামে এক সেমিস্টারে 400 থেকে 500 কোটি টাকার মতো পাচারের ঘটনাও ঘটেছে। শুধু এক ব্যক্তির টিউশন ফির মাধ্যমেই পাচার হয় বিপুল পরিমাণ টাকা। চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন। খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা, এর বেশি তো লাগার কথা না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পাচারের শীর্ষে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 5টি দেশে অর্থ পাচারের তথ্য পাওয়া গেছে। প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। এরই মধ্যে 84 জন অভিযুক্তের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নেওয়া হয়েছে ব্যাংক হিসাব জব্দ ও সম্পদ ক্রোকের মতো পদক্ষেপও। 1817.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি 872.24 কোটি টাকা। পাচারকৃত অর্থ ফেরাতে এখন থেকে প্রতি মাসে বৈঠক হবে বলেও জানান প্রেস সচিব। খুবই একটা টপ প্রায়োরিটি। তানভীর মৌসুম,
যমুনা নিউজ, ঢাকা। অবৈধভাবে প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাজধানীর পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্ত করছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে। দুদক জানায়, অভিযুক্তরা পূর্বাচলের কূটনৈতিক জোনের 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। ক্ষমতার অপব্যবহার করে জমি বরাদ্দ নেন পলাতক শেখ হাসিনা, তার ছেলে সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকী। এই মামলায় ক্ষমতার অপব্যবহারের দায়ে আসামি করা হয়েছে শেখ রেহানার বড় মেয়ে টিউলিপ সিদ্দিককেও। অবৈধ সে বরাদ্দের সাথে ছিলেন গণপূর্তের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান মিয়া সহ 16 জন। গত জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ 21 জনের বিরুদ্ধে 6টি মামলা করে সংস্থাটি। তদন্তে প্রমাণ পাওয়ায় চার্জশিটের অনুমোদন দেওয়া হয়েছে। চার্জশিটে আসামির তালিকায় নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামীয় এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। তিনি বলেন, আইন অনুযায়ী শীঘ্রই আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করবে দুদক। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে এবং আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। এছাড়া শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে 80,000 কোটি টাকার দুর্নীতি ও $300 মিলিয়ন পাচার সহ বিভিন্ন অনিয়মের অনুসন্ধান করছে দুদক। আইন এবং বিধিমালা অনুসরণ করে কাজগুলো করছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে। তার স্বাস্থ্যের দ্রুত উন্নতির বিষয়ে আশাবাদী চিকিৎসকরা। এদিকে শিশু নির্যাতনের ঘটনায় আজও প্রতিবাদ মুখর মাগুরা। আসামি পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। এদিকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি 3 আসামিকে দেওয়া হয়েছে 5 দিনের পুলিশি হেফাজতে। শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাগুরা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষুব্ধরা অবস্থান নেয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। ঘণ্টা দুয়েক সেখানে বিক্ষোভ করেন তারা। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানান তারা। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেন ছাত্রদলের নেতাকর্মীরাও। নৃশংস এই ঘটনায় আসামিপক্ষে কোনো আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে জেলা আইনজীবী সমিতি। ইতিমধ্যে আমরা আইনজীবী সমিতির থেকে একটা রেজলিউশনের মাধ্যমে এই ধর্ষকদের পক্ষে কোনো আইনি সহায়তা প্রদান করব না মর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে এবং তারা কোনো আইনি সহায়তা মাগুরা বিজ্ঞ আদালত কর্তৃক পাবে না। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামি বোনের স্বামী, ভাসুর ও শাশুড়ির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুর থেকে আদালতের সামনে অবস্থান ও বিকেলে ভাইনামোড় অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধরা। নিরাপত্তা বিবেচনায় আসামিদের রিমান্ড শুনানি হয় গভীর রাতে।
গভীর রাতে আসামিদেরকে জেলখানা থেকে আদালতে আনা হয় এবং তাদের সোন অ্যারেস্টের আবেদন অ্যাকসেপ্ট করে তাদেরকে সোন অ্যারেস্ট দেখানো হয় এবং রিমান্ডের আবেদনের শুনানি হয়। এদিকে নির্যাতনের শিকার শিশুটি আজ প্রথমবারের মতো চোখের পাতা নাড়িয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা দ্রুত উন্নতি ঘটবে বলে আশা চিকিৎসকদের। শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে, ওর কমান লেভেল 3-এ ছিল, আজকে সেটা 5-এ উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিএনপির অভিযোগ, ব্যক্তিগতভাবে নেয় অন্তর্বর্তী সরকার কোনো কোনো ক্ষেত্রে কৌশলে প্রতিশোধ নেয়ার চেষ্টা করে, এমন অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। মাগুরা সহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে নয়াপল্টনে মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে রিজভী বলেন, এখন কোনো কন্যা শিশুর স্বাভাবিকভাবে ঘরে ফেরার নিশ্চয়তা নেই। বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি ও এসপি অফিসে ছাত্ররা নির্দেশনা দিচ্ছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। বলেন, ছাত্রদের কাজ ক্যাম্পাসে প্রতিবাদ জানানো, ডিসি এসপি অফিসে তদবির তদারকি নয়। ছাত্রদের কথা মতো চললে কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, এমন প্রশ্নও রাখেন রিজভী আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি, এটাকে ওনারা ব্যক্তিগতভাবে নেয়। ব্যক্তিগতভাবে নিয়ে কোনো কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে। কিন্তু প্রকারান্তরে কি হচ্ছে? প্রকারান্তরে হচ্ছে আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কতদিনের মধ্যে নির্বাচন ও সংস্কার হবে তার রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহীদ পরিবারের সাথে ইফতার মাহফিলে কথা জানান তিনি। বলেন, নির্বাচনের বিরুদ্ধে নয়, এনসিপি ভোটে অংশ নিতেই রাজনৈতিক দল গঠন করা হয়েছে। দলের শীর্ষ নেতারাও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। জুলাই আন্দোলনে শহীদ পরিবার আর আহতদের সাথে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টির ইফতার। ইফতারের আগে আহত ও শহীদ পরিবারের সদস্যদের দৃঢ় কণ্ঠে উচ্চারণ, শহীদদের রক্তের বিচার ছাড়া দেশে যেন কোনো নির্বাচন না হয়। আগে বিচার হবে, তারপর সংস্কার হবে। এই বাংলাদেশ সংস্কার না হইলে আমরা আবার আরেকটা 24 হয়তো সামনে অপেক্ষা করতেছে। লাশ ভ্যানে স্তূপ করে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় আমাদের ছেলেদেরকে। আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে আহত ও শহীদ পরিবারের আহাজারিতে। অনেক অনেক মার বুক খালি হয়েছে, অনেক অনেক মানুষের বিধবা হয়ে গেছে, অনেক অনেক বাবা হারা হয়েছে, সবকিছুই। কিন্তু আমরা চাই এই বিচার। হাসিনা সহ যত দোষর আছে, মাঠ কর্মী যারা নির্দেশ পেয়ে গুলি করছে, সবার বিচার চাই। আমার ছেলে মারা গেছে, এরকম হাজারো মায়ের বাপের কোল খালি হয়েছে, কিন্তু ভবিষ্যতে আর এরকম চাই না। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, কোন রকম ছল চাতুরি করে নির্বাচন ও সংস্কারের নামে জনগণকে পিছিয়ে রাখা যাবে না। একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান তার। অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি কাঠগড়ায় দাঁড় করাতে হবে। শুধুমাত্র নির্বাচনের আলাপের মধ্য দিয়ে সংস্কার এবং বিচারের যে দাবি, সেই দাবি থেকে জনতাকে পিছুপা করে রাখা সম্ভব নয়। পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আবারও হুঁশিয়ারি দেন, বিচারের আগে নির্বাচনের কথা যেন মুখেও না আনা হয়। যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ দিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? আহ্বায়ক নাহিদ ইসলামের প্রশ্ন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হলে আওয়ামী লীগ আবার পুনর্বাসন হবে না এমন কি নিশ্চয়তা? বলেন, এনসিপি নির্বাচনের বিরুদ্ধে নয়, কতদিনের মধ্যে নির্বাচন আর সংস্কার হবে এর রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান তিনি। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না, বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন
নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। আগামীকাল রাজনৈতিক দলগুলোর সাথে আছে এনসিপির ইফতার মাহফিল। এই সংবিধানের দাবিতে সবাই মাঠে নামতে আপনারা ঐক্যবদ্ধভাবে রাজি আছেন? লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 7 ঘন্টা দুর্ভোগের পর বনানীর সড়ক ছেড়ে গেছেন গার্মেন্টস কর্মীরা। সকালে ট্রাকের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হলে ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে তার সহকর্মীরা। চলে দুপুর 1:30 পর্যন্ত। শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। পরে চালককে গ্রেপ্তার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন তারা। সকাল 7টার কিছু আগে রাস্তা পারাপারের সময় রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যান গার্মেন্টস শ্রমিক মিনারা আক্তার। গুরুতর আহত হন আরও 2 জন। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন হাজার হাজার ক্ষুব্ধ গার্মেন্টস কর্মী। বন্ধ করে দেন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দর সড়ক। এতে স্থবির হয়ে পড়ে গুলশান বনানী সহ আশপাশের যান চলাচল। বন্ধ করা হয় এলিভেটেড এক্সপ্রেসওয়েও। ঘাতক চালককে গ্রেফতার সহ বেশ কিছু দাবি তুলে ধরেন আন্দোলনরতরা। আমাদের দাবি হচ্ছে এটাই যে দেখেন আমরা এই রোডে যে পারাপার করি, আমাদের এখানে ট্রাফিক কোন বা আমাদের যে রোড পার করে দিবে এরকম কোনো ব্যবস্থাই নেই। বেলা গড়ানোর সাথে সাথে তীব্র হয় যানজট, যা ছড়িয়ে পড়ে বিমানবন্দর থেকে উত্তরা, মহাখালী থেকে ফার্মগেট পর্যন্ত। কাজে বেরিয়ে যানজটের ভোগান্তিতে পড়েন নগরবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে নাকাল হতে হয় তাদের। তো সকাল 7টার দিকে এখানে বসে শুনলাম এখানে নাকি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়ির কোনো পাত্তা নাই। আমাদের এই যে ভোগান্তি, হাজার হাজার লোকের ভোগান্তি। এখন এইভাবে আমরা কিভাবে বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো? রোজা রেখেছি, আসলে তো এটার কোনো গতি নাই। এখন এটার একটা অবশ্যই একটা উচ্চ মহল থেকেই অবশ্যই এটা ব্যবস্থা নিতে হবে। অনেক দূর থেকে হেঁটে আসতেছে, গাড়ি নাই, রাস্তা অনেক যানজট, মহাখালী থেকে হেঁটে আসতেছি। অফিস টাইমে ঠায় দাঁড়িয়ে হাজার হাজার যানবাহন। বিকল্প ব্যবস্থা করতে না পেরে হেঁটেই কর্মস্থল আর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন বেশিরভাগ মানুষ। দুপুরে সড়কে নিরাপত্তা নিশ্চিত, ঘাতক চালককে গ্রেফতার ও নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। ওদের প্রথমে দাবি ছিল যে ট্রাক ধরতে হবে, তো আমরা ট্রাকটা আটক করলাম। সেটাও আমরা সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকের লোকেশন বের করে দেন সেখানে আমরা ট্রাকটা আটক করেছি। আর প্রথম দিকে একটু তাদেরও সেন্টিমেন্ট ছিল একটু অন্যরকম, পরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে তারাও বিষয়গুলো একটু বুঝতে পেরেছে যে না, এটা তো কোনো সলিউশন না। তারাও রিয়েলাইজ করেছে, আমরাও দফায় দফায় আলোচনা করেছি এবং এভাবে একটা সমাধান হয়েছে। পরে দুপুর 1:30টার দিকে শুরু হয় যান চলাচল। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে বিমানবন্দর সড়ক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধন পেতে আবেদন করতে হবে 20 এপ্রিলের মধ্যে। নিবন্ধনের শর্তে কোনো শিথিলতা কিংবা নতুন শর্ত আরোপ করা হয়নি। এদিকে ব্রিটিশ হাই কমিশনারের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না কমিশন। সংসদ নির্বাচনের আগে আয়োজক হিসেবে নির্বাচন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি ধাপ: আইন সংশোধন, ভোটার তালিকা প্রস্তুত, সীমানা পুনর্নির্ধারণ এবং নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দেয়া। ভোটার তালিকা হালনাগাদের পর এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কার্যক্রম শুরু করল ইসি। প্রকাশ করা হয়েছে গণবিজ্ঞপ্তি। সোমবার দুপুরে প্রকাশিত এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের জন্য আবেদন করতে হবে আগামী 20 এপ্রিলের মধ্যে। শর্ত হিসেবে আরোপ করা হয়েছে ন্যূনতম 21টি জেলা ও 100 উপজেলায় কমিটি এবং কার্যালয় থাকার বিষয়টি। বিধিগত ব্যবস্থাগুলো ছিল যে 1/3 জেলা পর্যায়ের, 100টা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য যে শর্তগুলো আছে সেটা বিজ্ঞপ্তিতেও এটা দেওয়া আছে। আপনারা একটু দয়া করে এটা দেখে নেবেন। নতুন কোনো শর্ত এখানে আলাপ করা হয়নি, কোনো শর্ত শিথিলও করা হয়নি।
এদিকে বেলা 11:30টার দিকে ইসি সচিবালয়ে প্রবেশ করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় 1 ঘন্টা বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। বলেন বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। As you know, the UK is supportive of the consensus building and reform process to help create the conditions for free, fair and inclusive elections here in Bangladesh. পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না ইসি। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি। এদিকে নির্বাচন কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শাসকরা মালিক হবেন না, সেবক হবেন, এমন বাংলাদেশ গড়তে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মণিপুর হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন সেই দেশে দুর্নীতি ও দুঃশাসন থাকবে না, দেশে এখন আল্লাহর আইন চায়, অন্য সব ভাইদের আইন দেখা হয়ে গেছে। যে দল ইমানদারির সবচেয়ে কাছাকাছি নির্বাচনে সেই দলকে বাছাই করতে আহ্বান, যার মুখে কথার সাথে কাজের বেশি মিল থাকবে, জাতি তাদেরকেই বেছে নেবে। এখানে শাসকরা মালিক হবেন না, ইনশাল্লাহ সেবক হবেন। আমরা সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই যেখানে দুটি জিনিস থাকবে না। এই দুইটা জিনিসের দাফন করা হবে, একটা দুর্নীতি আর একটা দুঃশাসন। আপনাদের বিবেচনায় যে দল ইমানদারের সবচেয়ে বেশি কাছাকাছি সেই দলটাকে আল্লাহর উপর ভরসা করে বাছাই করে নেবেন। যত দ্রুত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। ঐক্যমত্য কমিশনের কারণে নির্বাচন আয়োজন বাধাগ্রস্ত হবে না জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন সব সংস্কার অন্তর্বর্তী সরকার করবে না, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার, জনপ্রশাসন সহ 5টি সংস্কার কমিশনের 166টি সুপারিশ গত 6 মার্চ ছক আকারে পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। 13 মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি হলে এই বিষয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, অল্প সময়ের মধ্যে ঐক্যমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে চান তারা। দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা আমরা দেখতে চাই। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখার নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। ঐক্যমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনের প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে, তবে আলোচনার মাধ্যমে সমাধান আশা করছে কমিশন। যদি একমত হওয়ার ক্ষেত্রে সংখ্যা এবং গুরুত্বপূর্ণ সমস্ত রাজনৈতিক দলকে আমরা একত্রিত করতে পারি, একমতে আনতে পারি বা একমতে তারা উপস্থিত হন, তাহলে সেটাই আমাদের গ্রহণযোগ্যতার বিষয় হবে আর কি। প্রশ্নোত্তরে উঠে আসে সংবিধান সংস্কার প্রসঙ্গ। সংবিধান সংস্কার কমিশনের প্রধান জানান, অধ্যাদেশ দ্বারা সংবিধান সংশোধন করা সম্ভব। একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে, এটা সম্ভব যদি ঐক্যমত্য হয়। তবে সংস্কার কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর ছেড়েছে ঐক্যমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় সবগুলো সংস্কার সম্পাদন করা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরখানে নিজ বাসায় খুন হয়েছেন হাবিবুল্লাহ বাহার কলেজের
ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া। সকাল আনুমানিক 5টায় তাকে আহত অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবারের প্রাথমিক ধারণা, তাকে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়। তার সারা শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান স্বজনরা। এই ঘটনায় উত্তরখান থানায় মামলা করেছে নিহতের পরিবার। আমাদের সঙ্গে কে বা কারা নাকি তারা বাসায় ইয়া করছে, কুবাইয়া তারা আহত করছে এবং ওখানকার কিছু লোক তারা নিয়ে আসছে। এটা তো এখন আসলে বলা মুশকিল। পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে কে বা তারা কুবাইলো। আমরা তো পুলিশের কাছ থেকে জানলাম যে তার গলায় আঘাত, মাথায় আঘাত। 6 বছরের শিশু কন্যাকে ধর্ষণের খবরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন অসুস্থ দিনমজুর বাবা। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচংয়ে। মামলা হলে 2 কিশোরকে গ্রেপ্তারের পর কিশোর সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত। 5 সন্তানকে নিয়ে পাগল প্রায় পরিবারটি। 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণের শোক সহ্য করতে পারেননি হবিগঞ্জ বানিয়াচংয়ের দিনমজুর বাবা। নির্যাতন ঘটনার পরদিন সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কালকেও ভালোই আছে, বালা মারছে, খাইছে। তখন যখন বাচ্চার এই ঘটনা শুনছে, ওই বেটা যখন 10 খাইয়ে গেছে। শয্যাশায়ী ছিল, আজকে মারা গেছে। এখন আমরা সবাই আসছি মানবিক কারণে, তারা দেখতাম আসছি। অসহায় পরিবারটি জানায়, রোববার বিকেলে সমবয়সীদের সাথে খেলছিল 6 বছরের শিশুটি। 10 টাকা দেওয়ার প্রলোভনে তাকে বাড়ির কাছের ঝোপের আড়ালে নিয়ে যায় গ্রামের 2 কিশোর। শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় 2 জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে সদর হাসপাতালে পাঠায় চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষার পর ওই 2 কিশোরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে শিশুর নানি। আমার ফুরি কই কয় আনছি আমি গান ওই বান্নি থলার বট গাছে তো জঙ্গলার হেরো 2 ফুলা আর ইলা খাইছি। ওহন খিতালো তুই তো কান্দোস কই বাইবা আমারে ফেন হুললে ফেম করছে। 4-5টা বাচ্চা কাচ্চা, তার উপরে নির্ভর করতো। এখন তার আর কেউ নাই মনে করেন যে এই রুজি করব বা ইনকামের কোনো রাস্তা নাই তার। আমরা আশা করি প্রশাসন এটা দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনি দ্রুত পদক্ষেপ নেবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। অভিযোগ পেয়ে ঘটনার দিন রাতেই 2 কিশোরকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তোলা হলে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আমরা খবর পাইছি 9:30টার দিকে। আমরা 11:30টার মধ্যে 2 জনকে ধরে ফেলছি আর কি। আমরা পরে এজাহারটাও নিছি এবং রেকর্ড হয়েছে আর কি। রাজমিস্ত্রির সহকারীর কাজ করে 5 সন্তান আর স্ত্রীকে নিয়ে চলছিল সংসার। এক হাতে পচন ধরায় কেটে ফেলার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে বেঁচে থাকার সে লড়াই থেমে গেল এই দিন মজুরের। জড়িতদের কঠোর শাস্তির দাবি এলাকাবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মানসিক ভারসাম্যহীন বেশে নারী বিদ্বেষী ভিডিও তৈরির অভিযোগে খালিদ মাহমুদ হৃদয় নামে এক যুবককে সাভার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খালিদ মাহমুদ হৃদয় নামে এক যুবক বিভিন্ন সময় নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে তা প্রচার করে আসছিল। এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। যারা শালীন পোশাক পরে আছে তাদেরকেও সে বলছে যে তুমি হিজাব পরো, তুমি বোরকা পরো। তারপরে একটা মেয়েকে দেখা যাচ্ছে হিন্দু মেয়ে, তাকেও বলছে সে এরকম। অর্থাৎ সে একটা সমাজে অস্থিতিশীল তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বানিয়ে দিচ্ছে সে। চট্টগ্রামে অনেকটাই চাঙা ঈদের বাজার। কেনাকাটায় দিনরাত সরগরম। ক্রেতাদের ভিড় বেশি থান কাপড়ের দোকানে। থান কাপড়ের জন্য বিখ্যাত চট্টগ্রামের 100 বছরের পুরনো টেরি বাজার রোজার শুরু থেকে ক্রেতা সমাগমে মুখরিত, যার বড় এক অংশ নারী ক্রেতা। ঈদ উপলক্ষে সব দোকানে পোশাকের বৈচিত্র্য। টেরি বাজারে ছোট বড় সব ভবনই কার্যত মার্কেট। পুরুষদের পাঞ্জাবির কাপড়ের দোকানও অনেক। সেলাই করতে হয় বলে আগেভাগেই কেনাকাটা সারছেন অনেকে। বেচা কেনার জন্য বছরের এই সময়টার দিকে তাকিয়ে থাকেন বিক্রেতারা। টেরি বাজারে ছোট বড় দোকান প্রায় 5000। শুধু ঈদ কেন্দ্রিক বেচাকেনা কয়েকশো কোটি টাকা। একটু
একটু গর্জিয়াস বলতে আমরা পাকিস্তানি খুঁজি, পাকিস্তানের চাহিদা একটু বেশি। তো এক একজনের চয়েস এক এরকম, কেউ শাড়ি পরতে পছন্দ করে, কেউ 3 পিস পরতে পছন্দ করে, তো আমি 3 পিসটাই দেখতেছি আগে। ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি সানা সাফিনা বলেন, সব ব্র্যান্ডের 3 পিস পাওয়া যায়, শাড়ি পাওয়া যায়, লেহেঙ্গা পাওয়া যায়। রোজার আগেও ভালো সেল হয়েছে, এখন ইনশাল্লাহ ওটা আশা করি সেলটা হবে ভালো। ইন্ডিয়ান মাল আনতে হয়, পাকিস্তানি আনতে অনেক সময় চাঁদাবাজ হতো, এটাও এখন নেই, একদম এখন ভালো, সব মানুষ আসতে। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারী পুরুষ সহ আহত অন্তত 20 জন। দুপুরের পর থেকে নাসিরনগরের চাপড়তলা গ্রামে কয়েক দফায় সংঘর্ষ হয়। পুলিশ জানায় শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এই গ্রামেরই মোল্লাবাড়ির আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্কাতর্কি হয়। এর জেরে পরদিন সন্ধ্যায় আকাশকে মারধর করে বাবুলের সমর্থকরা। এরপর থেকেই ছড়ায় উত্তেজনা। দুপুর থেকে বিকেল পর্যন্ত লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ জড়ায় সংঘাতে। চুরির ঘটনায় আটক, পরে মোবাইল ঘাটলে বেরিয়ে আসে হত্যা, ধর্ষণ সহ চাঞ্চল্যকর অপরাধের তথ্য। এই ঘটনা পঞ্চগড়ে। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, শনিবার রাতে আটোয়ারিতে একটি অটো ইজি বাইক চুরি করতে গিয়ে স্থানীয়দের কাছে ধরা পড়ে রিফাত বিন সাজ্জাদ নামে এক যুবক। পরে পুলিশে দিলে তার মোবাইল ফোন চেক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মুঠোফোনে এক নারীকে হত্যার কয়েকটি ছবি ও ভিডিও দেখতে পায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে সাজ্জাদ স্বীকার করে 13 জানুয়ারি রাতে ট্রেনের যাত্রায় এক নারীর সাথে পরিচয় হয়। আটোয়ারিতে নামার পর তাকে একাধিকবার ধর্ষণ করে সাজ্জাদ, পরে হত্যা করে মরদেহ খণ্ড করে রেল লাইনে ফেলে রেখে বিষয়টিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। এই ঘটনায় পুলিশের করা 2টি মামলায় সাজ্জাদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই মেয়েটিকে কয়েকবার ধর্ষণ করে, তারপর মেয়েটাকে এনে রেল স্টেশনের পূর্ব পাশে একটি সুপারি বাগানে তখন রাত 11টার সময় এখানেও কয়েকবার ধর্ষণ করে 2 হাত সুপারি গাছের সাথে বেঁধে মেয়েটিকে ইট দ্বারা তার মাথায় আঘাত করে। ইতিমধ্যে তার একটা ভিডিও করেছে ওখানে বাঁধার পরে, সেই ভিডিওটা তার মোবাইলে ছিল। ভারতের শিরোপা জয়ে দারুণ খুশি বিসিসিআই সভাপতি রজর বিনি। ভারতের এই সাফল্য বাংলাদেশের মতো সাফল্য না পাওয়া দলগুলোর জন্য শিক্ষা। তার মতে সাফল্য পেতে হলে খেলতে হবে অসংখ্য ম্যাচ। শোনা যাচ্ছিল পাকিস্তান ও ভারতের সাথে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যদিও এই সিরিজের ব্যাপারে অবগত নন বিসিসিআই প্রেসিডেন্ট। একের পর এক সেলফির আবদার যিনি মেটাচ্ছেন তিনি হালের কোনো ক্রিকেটার নন। সেই 1983-তে বিশ্বকাপ জিতেছেন রজর বিনি, বর্তমানে বিসিসিআই সভাপতি। তিনি দেশটার ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেয়ার পরই 1 বছরের মধ্যে 2টা আইসিসি ইভেন্টের শিরোপা জিতল ইন্ডিয়া। সঠিক প্রসেসের সঙ্গে দুর্দান্ত স্কিল সেট, রোহিত শর্মার ক্যাপ্টেন্সি, মাঠে কোহলি, জাদেজা, গিলদের ধারাবাহিক পারফরমেন্স। ভারতের ক্রিকেটের অভিভাবকের মতে এটাই টিম ইন্ডিয়ার সাফল্যের কারণ। They've done well. Rohit is still playing well, very well. Even the Kohli played in the last game. Chase was on against Australia. He played really well. They still got a lot of cricket left in them, but time will tell. ভারতের এই সাফল্য বাংলাদেশের মতো সাফল্য না পাওয়া দলগুলোর জন্য শিক্ষা। কি করলে মিলবে সাফল্য? রজর বিনির মতে সাফল্য পেতে হলে খেলতে হবে অসংখ্য ম্যাচ। Bangladesh has to play a lot more cricket, to improve their game. They've got a good side, but they have to beat top sides to become number 1. শোনা যাচ্ছিল পাকিস্তান ও ভারতের সাথে একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ, যদিও এই সিরিজের ব্যাপারে অবগত নন বিসিসিআই প্রেসিডেন্ট। BCB has proposed to BCCI and PCB for a tri-nation series in Dhaka. I'm not aware. আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। যুদ্ধবিরতির মাঝে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের পর এবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি জ্বালানি মন্ত্রী এলি কোহেন। এক বিবৃতিতে তিনি বলেন, হামাসের হাতে বন্দী বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে সবকিছু করতে পারে তেল আবিব। প্রাথমিকভাবে পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। মূলত এই ওয়াটার প্ল্যান্ট থেকে উপত্যকা জুড়ে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়ে থাকে। আর এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।